তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই স্টার্ট? শুড আই স্টার্ট? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। এটা কে বললো? স্যার মাহমুদ। মাহমুদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাহমুদ। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। অন্তরা কি শুনতে পাচ্ছ? অন্তরা, তোমার কালকে ডিস্টার্ব আছে বলে বলছিলে। জি স্যার, অন্তরাকে নক দিয়েছি, ও আসতেছে অনলাইনে। স্যার ও, আসসালামু আলাইকুম জি স্যার। স্যার, আহ, শুনতে পাচ্ছি। আচ্ছা মাহফুজ, তুমি আসছো? জি স্যার, আমি আসছি স্যার। স্যার আমাকে স্যার রেকর্ডের অনুমতি দিতে পারেন স্যার? হ্যাঁ শিওর। মাহমুদ, মাসুদ, মাহমুদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ক্লাসটাকে, এই 1 ঘন্টার ক্লাসটাকে আমরা এভাবে ভাগ করছি যে আমরা কিছুক্ষণ মানে আমাদের আলোচনার প্রসঙ্গটা আলোচনা করব, 5 to 7 মিনিটস অ্যারাউন্ড। এরপরে আজকে আমাদের যে আলোচনা করার বিষয় সেটা নিয়ে আমরা 10 to 15 মিনিটস আলোচনা করব। এরপর আমরা একটু এটার উপর তোমাদের প্রশ্ন নিব। এরপরে আবার আমাদের কন্টেন্টের উপরে 10 to 15 মিনিটস আমরা আলোচনা করব, এবং তারপরে তোমাদের কিছু প্রশ্ন নিব, এবং অবশেষে একটা সামারাইজ করে আমরা আলোচনাটা শেষ করব। সো কানেকশন, মানে আগের লেকচারের সাথে কানেকশন আমরা আলোচনা করছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি স্ট্রং সেন্সে পসিবল হবে নাকি উইক সেন্সে পসিবল হবে? এই আলোচনাটা করতে গিয়ে আমরা একটা কন্টেন্ট আমি তৈরি করেছি, সেটা থেকে আমরা আলোচনাটা করছিলাম। তো সেখানের মধ্যে আমরা টিউরিং টেস্ট এবং চাইনিজ রুম আর্গুমেন্ট, জন সার্লের, এই দুটো আলোচনা করছিলাম। এবং চাইনিজ রুম আর্গুমেন্টের চাইনিজ, তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা টিউরিং টেস্ট এবং এটা হচ্ছে চাইনিজ রুম আর্গুমেন্ট। তো চাইনিজ রুম আর্গুমেন্ট একটা থট এক্সপেরিমেন্ট, ওকে, টিউরিং টেস্টও তাই। তো এটার আমরা কিছু রেসপন্সের বিষয়ে আলোচনা করেছি, এবং সেই রেসপন্সগুলোর সিস্টেমস রিপ্লাই, রোবট রিপ্লাই, এই দুটো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্রেইন সিমুলেটর রিপ্লাই। ওকে, তাহলে জন সার্লে বলতে চেয়েছেন ওনার চাইনিজ রুম আর্গুমেন্টের মধ্যে যে আমি একজন ইংরেজি ভাষাভাষী মানুষ, চাইনিজ কিচ্ছু বুঝি না। চাইনিজ লেখা একটা মানে জিনিসপত্র এমন একটা রুমের মধ্যে যদি আমি থাকি, আর বাইরে থেকে চাইনিজ ভাষায় যদি লোকজন আমার কাছ থেকে জিনিসপত্র চায়, এবং আমি যদি একটা রুল বুক ফলো করি ইংলিশ টু চাইনিজ, তাহলে আমি তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবো। বাইরের লোকেরা মনে করবে আমি চাইনিজ বুঝি, আসলে তো আমি চাইনিজ বুঝি না। বলছে আমাদের কম্পিউটারগুলো ঠিক এভাবে কাজ করে, আমাদের কাছে মনে হয় যেন তারা বোঝে, আসলে তারা কোনো কিছু বোঝে না। এবং তিনি বলেছেন যে কোনো কম্পিউটার যদি টিউরিং টেস্ট পার হইতেও পারে, স্টিল তাকে আমরা ইন্টেলিজেন্ট বলবো না স্ট্রং সেন্সে, যেহেতু তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করে না। হ্যাঁ, কারণ নলেজের জন্য সাবজেক্টিভিটি বা আন্ডারস্ট্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ, এটা কাজ করে না, সুতরাং এটা হবে না। এই ব্যাপারে যেসব জন সার্লের সমালোচনা করা হয়েছে, তার মধ্যে সিস্টেমস রিপ্লাই বলা হয়েছে যে মানে এই সিস্টেমটা ওভারঅল চাইনিজ জানে, যদিও জন সার্লে নিজে জানে না, কিন্তু সে একটা সিস্টেমের অংশ। রোবট রিপ্লাই বলা হয়েছে আমরা যদি আমাদের মতো করে একটা রোবট বানাতে পারি, তাহলে আমরা যদি আন্ডারস্ট্যান্ড করি তাহলে সেই রোবটটা আন্ডারস্ট্যান্ড করবে। এবং এখানে আমি বলেছিলাম যে আমরা জম্বি যেটা আলোচনা করেছি, এটা আমি প্রশ্নের সময় তোমাদেরকে জম্বি এবং ক্লোন, জম্বি, ক্লোন, রোবট, ওকে, এই তিনটা পার্থক্য নিয়ে তোমাদের জিজ্ঞেস করবো, কেউ একজন আনসার করবে, এবং এখন থেকে তুমি প্রস্তুতি নাও। আচ্ছা, তো এরপরে আরেকটা রেসপন্স সার্লের এগেইনস্টে, এটা হচ্ছে ব্রেন সিমুলেটর। আমরা যদি আমাদের ব্রেনটা যেভাবে কাজ করে সেরকম যদি আমরা যদি সেল টু সেল, নিউরন টু নিউরন, সিনাপস টু সিনাপস বহু একই রকম একটা যদি আর্টিফিশিয়াল ব্রেন বানাতে পারি, তাহলে সেটা আন্ডারস্ট্যান্ড করবে। এবং এই ধরনের ব্রেন আমরা হয়তো এখন বানাতে পারছি না, কিন্তু ভবিষ্যতের সায়েন্স যেভাবে ডেভেলপ করছে সেভাবে হয়তো হইতে পারে। কম্বিনেশন হচ্ছে দুটার, বডি এবং ব্রেন দুইটার একটা কম্বিনেশন। আদার্স মাইন্ড হচ্ছে যে আমি কিভাবে জানি যে আদার্স পিপল ডু হ্যাভ মাইন্ড, আমি তো আমারটা ইন্ট্রোস্পেকশন হতে পারে জানি, তো অন্যটা আমি যেভাবে ইনফারেন্স করে জানি, সেরকম ইনফারেন্স প্রয়োগ করে আমরা ধরে নিতে পারি যে
কম্পিউটারগুলোরও মাইন্ড আছে। ওকে, যদিও মাইন্ডকে আমরা খুঁজে পাই না, আসলে মাইন্ডকে কারো মাইন্ডে কেউ খুঁজে পায় না, মাইন্ডকে আমরা আচরণের মাধ্যমে পাই। আর মেনি মেনশনস হচ্ছে যে এই যা কিছু লাগে উপরে সবকিছু মিলিয়ে যদি এমন একটা আর্টিফিশিয়াল সিস্টেম করা হয়, কম্বিনেশন অফ রোবট বডি, রোবট সরি ব্রেইন, আমাদের মতো সবকিছু করা হয়, তাহলে হয়তো এটা হইতে পারে। ওকে, এখন আমরা যেভাবে জানি, আন্ডারস্ট্যান্ড করি, হয়তো আমাদের মতো বায়োলজিক্যাল বডি না এমন এলিয়ানরা হয়তো আন্ডারস্ট্যান্ড করে, কিন্তু হয়তো তারা আমাদের মতো না আর কি। তো এই রেসপন্সগুলোর ব্যাপারে সার্লের যে রেসপন্স সেটা আমরা আলোচনা করছিলাম। সিস্টেমস রিপ্লাইয়ের ব্যাপারে তিনি বলেছেন যে আমাদের একটা ইন্টারনাল একটা প্রসেস চলে নলেজের মধ্যে, সেটা ওখানের মধ্যে নাই কম্পিউটারে। আরটা বলছে যে আমাদের মাইন্ডকে আমরা ভাগ করতে পারি না, এক ভাগের মধ্যে চাইনিজ জানে, আরেক ভাগের মধ্যে চাইনিজ জানে না, আসলে সেটা হতে পারে না। আরটা বলছে যে এম্পিরিক্যালি আমরা এটাকে কিভাবে ফলসিফাই করব, মাইন্ড আছে বা নাই, আমাদেরকে ইন্ট্রোস্পেকশনের দিকে যেতে হবে, এবং আমাদের ইন্ট্রোস্পেকশন ইনটিউশন আমাদেরকে বলে যে কম্পিউটারের মাইন্ড হতে পারে না। রোবট রিপেয়ারের ক্ষেত্রেও তিনি বলেছেন যে সে একই কথা, যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ডিংটা সেখানের মধ্যে নাই। তারপরে আমরা যখন বলি যে রিপ্রেজেন্টেশন, তাহলে এই রোবটটা একটা মানুষের রিপ্রেজেন্ট করে, তো রিপ্রেজেন্টেশন তো কখনো অরিজিনালের মতো হবে না। আর রিপ্রেজেন্টেশন যদি অরিজিনালের মতো না হয়, তাহলে রিপ্রেজেন্টেশন ইটসেলফ রিপ্রেজেন্টেশন, তাহলে মানুষের মতো করে যদি কম্পিউটার বানানো হয়, এটা কখনো মানুষের মতো হবে না। এবং তিনি একটা অন্টোলজির কথা নিয়ে আসছেন, যে মানে টিউরিং টেস্ট যদি পার হইতে পারে তাইলেও কি হবে। উনি বলছেন যে অ্যাকচুয়াল সিমুলেশনের যে অন্টোলজি, অর্থাৎ মানে আমরা যদি বলি যে কম্পিউটারের মধ্যে একটা সিমুলেশন, তো এই সিমুলেশনের অ্যাকচুয়ালিটিটা কি? অ্যাকচুয়ালিটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হিউম্যান বিং। সুতরাং অ্যাকচুয়াল সিমুলেশন এই অন্টোলজিটাই বলে যে অ্যাকচুয়াল এবং মানে অ্যাকচুয়ালিটি এবং সিমুলেশন এটা দুটো একই হবে না। অর্থাৎ আমার ছায়া এবং আমার শরীর যেমন এক হবে না, দুটার মতো করে রিয়েল, তেমনি কম্পিউটারের ব্যাপারগুলো কম্পিউটারের মতো করে রিয়েল। এগুলো উইক সেন্সে ইন্টেলিজেন্ট হতে পারে, স্ট্রং সেন্সে হবে না। এই আলোচনার সূত্রে এখন আমরা আলোচনা করব ব্রেন সিমুলেটর রিপ্লাই, আদার্স মাইন্ড রিপ্লাই এবং মেনি মেন্স রিপ্লাই, এই তিনটার ব্যাপারে সার্লের বক্তব্য এবং এখানে কিছু সার্লের সমালোচনা করা হবে। এইটুকু হচ্ছে আজকের ক্লাসের আলোচনার বিষয় ইন কানেকশন উইথ দ্য প্রিভিয়াস ক্লাসেস। এ পর্যায়ে যদি কারো বিশেষ কোনো কিছু বলার বা জানার থাকে বলতে পারো। স্যার গত ক্লাসে ভিডিওটা আপলোড দিছিলেন? না, আপলোড দেওয়া হয়নি, এটা আছে, দেব। কন্টেন্ট রিলেটেড কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আজকে আমরা কি আলোচনা করেছি আমি আশা করি যে তোমরা সেটা বুঝতে পেরেছো। এর আগে যে আলোচনাগুলো করেছি, তাহলে আজকের আলোচনাটা ব্রেন সিমুলেটর রিপ্লাই। Searle's response is that even a formal simulation of all the properties of the brain wouldn't have the causal properties of the brain that allow for intentionality and understanding. তাহলে আমাদের ব্রেনের মধ্যে কজাল প্রসেসগুলো যেভাবে কাজ করে সেটার যদি একটা সিমুলেশনও করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যাপারগুলা যেভাবে আমরা পাই আমাদের ব্রেনের মধ্যে, বায়োলজিক্যাল ব্রেনের মধ্যে, সেটা হবে না। এটা হচ্ছে ওনার কথা। কেন হবে না? কারণ আমাদের মধ্যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের মধ্যে ইন্টেনশনালিটি আছে, এবং এই ইন্টেনশনালিটির কারণে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ওকে, সেইটা কম্পিউটারের মধ্যে হবে না। তাহলে একটা হাত যেভাবে কাজ করে, একটা রোবোটিক হাত যদি সেভাবে কাজ করে, তাহলে আমি হাতে একটা জিনিস তুললাম, ওকে, আমি হাতে একটা জিনিস তুললাম, ওকে, তুললাম। এটা আমি হাতে না তুলে, এটা যদি আমি একটা যান্ত্রিক হাত বা রোবট দিয়ে তুলি, সেক্ষেত্রে আমার হাতের মধ্যে যে ফিলিংস আছে সেই ফিলিংসটা কিন্তু রোবটের মধ্যে আসবে না। তাহলে কাজটা সমান হলো, কাজের যে ভিতরে যে একটা ইন্টেনশনালিটি সেটা কিন্তু সমান নয়। যেমন আমি একটা উত্তর দিলাম, উত্তরটা সঠিক হলো, এবং আমি সঠিক মনে করে উত্তরটা দিয়েছি। আর একটা উত্তর আমি দিলাম, উত্তরটা সঠিক হয়েছে,
কিন্তু এটা আসলে আমি রিয়েলাইজ করে বলিনি, আন্ডারস্ট্যান্ড করে বলিনি। ফ্রম ফাংশনাল পয়েন্ট অফ ভিউ দুইটা একই হলো, সার্লে বলতে চাচ্ছে যে না আসলে জিনিসটা কিন্তু এক না, দুইটা আলাদা। তো সো আমাদের ব্রেনের মতো যদি কাজ করে, তাতে করে আমাদের মতো হয়েছে এটা বলা যাবে না, যেহেতু আমাদের মধ্যে ইন্টেনশনালিটি আছে এবং কম্পিউটারের মধ্যে ইন্টেনশনালিটি নাই। এরপরে হচ্ছে যে ডিসকন্টিনিউটি অফ আন্ডারস্ট্যান্ডিং। এখন যদি এখানে আমরা পরবর্তীতে এই চাইনিজ রুম আর্গুমেন্ট নিয়ে আরো পড়াশোনা করব, সেখানে জন মোরাবিক নামে এই নামে একজন রোবোটিক ইঞ্জিনিয়ারের সাথে সার্লের একটা ডিবেটের বিষয়ে আমরা জানতে পারবো। সেখানে মধ্যে সার্লে ক্লেম করছে যে আমরা যদি থট এক্সপেরিমেন্ট এভাবে চিন্তা করি যে আমাদের ব্রেইনের সেলগুলোকে রিমুভ করা হচ্ছে, ওকে। তো ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। মাসুদ, একটু এইটা আমি ইয়ে করে দেবো, যে ফুল স্ক্রিন আসছে না। ওকে, তো এখন আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই ডিবেটটা হচ্ছে যে মানে এটা হচ্ছে আমাদের ব্রেইনের যদি তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ, আমার ব্রেইনের ভিতরে কি আছে, কতগুলো স্নায়ুকোষ আছে না? এই স্নায়ুকোষগুলোকে যদি আমরা রিপ্লেস করতে থাকি, মানে একটা স্নায়ুকোষকে এটা ব্রেইনের মধ্যে যেই কাজটা করে, ঠিক আর্টিফিশিয়াল একটা নিউরন বানানো হলো, সেটা বসানো হলো। এভাবে করে ক্রমান্বয়ে আমার ব্রেইনের যদি নিউরনগুলো রিপ্লেস করা হয়, একটা ফুল রিপ্লেসমেন্ট প্রসেসে যদি আমি যাই, এবং এই রিপ্লেসমেন্ট এমনভাবে করা হচ্ছে যে আমার কনসাসনেস কন্টিনিউড আছে। আমার কনসাসনেস যদি কন্টিনিউড থাকে, এভাবে করে যদি আমার ব্রেইনের সেলগুলোকে যদি রিপ্লেস করা হয়, তাহলে কি দাঁড়াবে? জন সার্লে বলছে যে আমার যে আমার যে আর্টিফিশিয়াল যে নিউরনগুলো আমার ব্রেনের মধ্যে কাজ করছে, এই আর্টিফিশিয়াল নিউরনগুলো একটা যে প্রোগ্রামে সাজানো হয়েছে, সেই প্রোগ্রাম অনুসারে সে রেসপন্স করবে, ওকে। তো যখন কিন্তু আমার যে আমি যে একান্ত আমি একজন আছি, সেই আমিটা কিন্তু আমার ব্রেইনের উপর নিয়ন্ত্রণ হবে। যেমন আমার যদি একটা রোবটিক হাত লাগানো হয় এবং এই হাতটা যদি একটা সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়, হাতটা আমার শরীরের সাথে লাগানো আছে বটে, কিন্তু এটা আমার কমান্ড শুনছে না। একই ধরনের ঘটনা কিন্তু আমার ব্রেইনের সাথে আমার ঘটতে পারে, এটা সার্লের কথা। তো সার্লে বলছে যে সেক্ষেত্রে কি হবে, যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ডিসকন্টিনিউড হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে ব্রেইনের অংশগুলোকে যদি আর্টিফিশিয়ালি রিপ্লেস করা হয় কোনো কিছু দিয়ে, আমরা জানি যে আর্টিফিশিয়াল বোন, আর্টিফিশিয়াল অনেক অর্গান তৈরি করা যাচ্ছে। তাহলে আর্টিফিশিয়াল যদি একটা ব্রেইন হয়, সার্লের কথা হচ্ছে সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা কন্টিনিউড থাকবে না। কেন থাকবে না সেটা তোমরা চিন্তা করো, আমরা বিরতির সময় এটা নিয়ে একটা প্রশ্ন তুলব। এরপরে আমরা আলোচনা করি আদার মাইন্ডস। ইন্টারন্যাশনালিটি প্রবলেমটা একটু আবার বলবেন? ব্রেইন সিমুলেটর কি প্রবলেম? আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম? না, উপরেরটা ইন্টারন্যাশনালিটি প্রবলেমটা। ইন্টারন্যাশনালি না, ইন্টেনশনালিটি। ও ইন্টেনশনালি। ইন্টেনশনালিটি হ্যাঁ, ইন্টেনশনালিটি হলো ইন্টেনশনালিটি। ইন্টেনশনালিটি এখানে 6টা সিলেবল আছে। একটা শব্দকে যতটুকু একবার উচ্চারণ করা যায়, এটা হচ্ছে একটা সিলেবল। তোমরা সিলেবল অনুসারে সবসময় চর্চা করবা। ইন্টেনশনালিটি মানে হচ্ছে আমার ভিতরে যে ইন্টেনশন কাজ করা। এই যে তুমি আমাকে প্রশ্নটা করছো, তোমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে না? রোকন, হ্যালো।
আমাদের মনের মধ্যে যে ইচ্ছাগুলো জাগে সেটি হচ্ছে আমাদের জন্য ইন্টেনশনালিটি, যেটা আমাদের সাবজেক্টিভিটির মধ্যে থেকে আসে। তো সার্লের কথা হচ্ছে যে কম্পিউটারের মধ্যে যেহেতু ইন্টেনশনালিটি নাই, সাবজেক্টিভিটি নাই, সুতরাং সেটা আমাদের মতো হবে না, এটা উইক সেন্স এআই মানে ইন্টেলিজেন্ট হবে। Other minds reply. Saleh's response is that, of course, anyone can be fooled into attributing understanding when there actually is none, but that does not change the fact that no real understanding is taking place. এখন একটা জম্বি যদি বলে যে ওয়েল আমার খুব ঠান্ডা লাগতেছে, আমার খুব আরাম লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে, হ্যাঁ, ইন্টেনশনালিটি আমরা ইন্টেনশনালিটি পার হয়ে আসছি। তো এখন একটা জম্বি যদি বলে যে আমি সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স করতেছি, আমার কাছে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, আমরা কি মনে করবো যে হ্যাঁ তার কাছে আসলেই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে? আমরা তার কাছে আসলে যদি ভালো না লাগে, খারাপও না লাগে, স্টিল সে যেটা বলতে পারে। তো সুতরাং একজনের মাইন্ড থাকার যে বিহেভিয়ার, অফ করা যাচ্ছে না, somebody is on. তো ইয়েতে আমরা যে আচরণগুলোকে, আপনার কথা বলার সময় স্যার একটা শব্দ হচ্ছে স্যার, মানে মেশিনের মতো আর কি, সেটা বাড়তেছে কমতেছে স্যার শব্দটা। আচ্ছা, এটা আমি তো ওখানে বুঝতেছি না। তোমার আমার কথা কি শোনা যাচ্ছে কেমনে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। সারা সারা আসতেছে আর কি। এখন একটু বেটার? জি স্যার, আপনার কথা ক্লিয়ার আছে স্যার। আচ্ছা 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 আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার, যাচ্ছে। আচ্ছা, লেটস কন্টিনিউ। সেটা হচ্ছে যে আমাদের যে মাইন্ড আছে সেটা তো আমরা ইন্ট্রোস্পেকশনের মধ্যে বুঝি। অন্যদের মাইন্ড আছে এটা আমরা কিভাবে বুঝি? তাদের আচার আচরণ দেখে আমরা ইনফার করি যে দে অলসো ডু হ্যাভ এ মাইন্ড, এভাবে। কিন্তু এখন একটা আর্টিফিশিয়াল সিস্টেম যদি মাইন্ড থাকার যে রিপ্রেজেন্টেশন বা বিহেভিয়ার সেগুলো শো করে, সালে বলতে চাচ্ছে যে না, এটা আসলে রিয়েল বা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ সেখানে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করছে না। তো সার্লের কথাগুলো আমরা গত ক্লাসেও মাঝখানে কথা বলে বলেছিলাম যে এখানে ওই একটা বিচার মানি তালগাছ আমার টাইপের ব্যাপার। এটা সার্লের জন্য সত্য, আবার যারা সার্লের বিপক্ষে তাদের জন্য সত্য। মানে যখনই আমরা কোনো একটা বিষয়ে কোনো একটা অপিনিয়ন ফর্ম করি, তখন আমরা কোন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখেছি সেটার উপর কিন্তু ফলাফলটা নির্ভর করে। অর্থাৎ আমার প্রশ্নটা যে ধরনের হবে, আমার উত্তরটা কিন্তু সেই বাউন্ডারির মধ্যে হবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে হবে না, এটা হচ্ছে সার্লের মূল কথা। কারণ আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা কিভাবে বোঝা যাবে, সেই ব্যাপারে সার্লের বক্তব্যটা খুব একটা ক্লিয়ার না। আচ্ছা, যেটা পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে যে আমরা এম্পিরিক্যালি কিভাবে টেস্ট করব যে কারো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি হচ্ছে না, সেটা যদি আচরণের মাধ্যমে আমরা দেখতে চাই, তাহলে তো একটা কম্পিউটারও সেই ধরনের আচরণ দেখাতে পারে ইন প্রিন্সিপাল, হ্যাঁ, সব ব্যাপারে না হলে অন্তত কিছু ব্যাপারে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা আলোচনা করব, দ্য লাস্ট রেসপন্স, মেনি মেনশনস রিপ্লাই। Saleh's response is that strong AI is committed to the use of computers. AI has no argument against intelligence based on potential alternative physical systems that possess causal process. এখন ধরো একটা এলিয়েন, তাদের কজাল প্রসেসটা আমাদের মতো না, কিন্তু তারা তাদের মতো করে আন্ডারস্ট্যান্ড করে। ওকে, এখন তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকে সার্লে গ্রহণ করবে কিনা? আমি যতটুকু বুঝেছি যে মানে কজাল প্রসেসটা আমাদের ব্রেন যেভাবে কাজ করে, যেটার কারণে আমাদের যে ধরনের ইন্টেনশনালিটি ক্রিয়েট হয়, সেইটা যদি না হয় তাহলে এটা আমাদের মতো হয়েছে এটা হয়তো বলা যাবে না। এটা সার্লের মত, ইভেন সেটা যদি উন্নততর হয়ে থাকে।
এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি বলবো কিনা, কারো যদি ইন্টারেস্ট থাকে পরে আমাকে স্মরণ করে দিও এই পয়েন্টে। আচ্ছা, সার্লের বক্তব্যটা, এপিফেনোমেনালিজম বলতে আমরা যেটা বুঝি মাইন্ড বডি রিলেশনের ক্ষেত্রে, যে মাইন্ড ইজ দ্য বাই প্রোডাক্ট অফ বডি। আমি তোমাদেরকে মাইন্ড ফিলোসফি ক্লাসে বলেছিলাম, নদী যখন বয়ে যায় তখন একটা কুলুকুলু ধ্বনি বা এক ধরনের ফেনা উৎপন্ন হয়। ওকে, আমরা যখন কাপড় সেলাই করার জন্য কাটি তখন কিছু ঝুট কাপড় তৈরি হয়। তো সো একটা প্রোডাক্ট তৈরি করতে কিছু বাই প্রোডাক্ট হয়। এখন সার্লের বক্তব্যটা কি দেখো, যে সার্লে ইজ নট এ ডুয়ালিস্ট ইন দ্য ট্র্যাডিশনাল সেন্স। মাইন্ড বডি দুটাকে তিনি বিশ্বাস করেন না, কিন্তু তিনি মনে করেন মাইন্ড ইজ বেসড অন ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ ব্রেইন কজেস মাইন্ড। তো ওনার চারটা অ্যাক্সিওমের মধ্যে একটা অ্যাক্সিওম হচ্ছে ব্রেইন কজেস মাইন্ড। ব্রেইন যদি মাইন্ডকে জেনারেট করে তাহলে এটা এপিফেনোমেনালিজম যেটা বলে যে মানে ব্রেইন নামক একটা বডি থেকে মাইন্ড নামক একটা এন্টিটি তৈরি হয়। এখন কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আমরা কি এভাবে বলতে পারি যে মানে মাইন্ড হচ্ছে একটা সফটওয়্যার? তো এ ব্যাপারে সার্লের বক্তব্য হচ্ছে এ কম্পিউটার প্রোগ্রাম ডাজ নট প্রসেস দ্য প্রপার ফিজিক্যাল প্রসেসেস। তাহলে যে হার্ডওয়্যারগুলো কম্পিউটারে থাকে এটার উপর যে সফটওয়্যারগুলো কাজ করে, তো যেই প্রসেসের মধ্যে একটা কম্পিউটারের প্রসেসিংগুলো কাজ করে এটা হচ্ছে নন ফিজিক্যাল স্টাফ, ওকে, বায়োলজিক্যাল স্টাফ। তো সোজা কথায় যদি আমাদের মতো বায়োলজিক্যাল না হয় তাহলে আমাদের প্রসেসর বা কম্পিউটার বলতে যা বোঝায় এগুলো যদি আমাদেরকে একটা আউটপুট দেয় সফটওয়্যারের মাধ্যমে যেটা আমরা পাই, তৎসত্ত্বেও সেটা মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, সেটা আমাদের মতো হবে না। তাহলে সার্লে হচ্ছে প্রচলিত অর্থে মাইন্ড বডি ডুয়ালিজম ইয়ে করে না, কিন্তু তিনি এপিফেনোমেনালিজমকে ইয়ে করে, এবং এপিফেনোমেনালিজম হচ্ছে এক ধরনের দ্বৈতবাদ, কিন্তু সেটা কার্টেশিয়ান দ্বৈতবাদের মতো না, সেটা তোমাদের হয়তো মনে থাকবে। এখন একটু আগে আমরা হার্ডওয়্যার সফটওয়্যারে যে অ্যানালজি করলাম সে ব্যাপারে তিনি বলছেন proponents of strong AI believe in a kind of dualism. তিনি বলছেন যে যারা স্ট্রং এর পক্ষে তাদের কাছে তাহলে একটা সিস্টেমের হার্ডওয়্যার গুলো হচ্ছে যে অ্যাজ লাইক এজ বডি, আর সফটওয়্যারটা হচ্ছে অ্যাজ লাইক এজ মাইন্ড। তাহলে তারাও প্রচলিত অর্থে একটা কার্টেশিয়ান ডুয়ালিজমে বিশ্বাস করে, যদিও কার্টেশিয়ান ডুয়ালিজমের মধ্যে গড হাইপোথিসিস আছে কিন্তু কম্পিউটারের মধ্যে সেটা নাই। এই হচ্ছে যে তিনটা রেসপন্স, ব্রেন স্টিমুলেটর রিপ্লাই, আদার মাইন্ডস রিপ্লাই এবং মেনি মেনশনস রিপ্লাই। ওকে, তো এখন আমরা একটু প্রশ্ন উত্তর আলোচনা করব। আমি যে প্রশ্নটা করব বলে বলেছিলাম সেটা যদি কেউ আনসার করতে পারো, প্রিপারেশন নিতে বলেছিলাম যে একটা ক্লোন, একটা জম্বি এবং একটা রোবট, এগুলোর মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? স্যার জম্বি হইতেছে স্যার তোমার নামটা বলো। নিক্সন? স্যার জি স্যার নিক্সন। হ্যাঁ হ্যাঁ স্যার আমার মনে হয় হচ্ছে জম্বি হচ্ছে আমি কিন্তু তোমার নামটা না দেখে স্ক্রিনে তোমার গলার আওয়াজ শুনে ভাবছি যে তুমি নিক্সন হবা। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে যে তোমাকে আমি অনেক ভালো করেই চিনি। জি স্যার আমি ভাবতাম স্যার আপনি আমাকে চিনতেন না ভালো করে। না, আমি স্ক্রিনে তাকায়, তুমি বলার পরে স্ক্রিনে তাকায় দেখলাম যে তোমার নামটা বেশি উঠছে। এনিওয়ে, হ্যাঁ বলো। জি স্যার জম্বি মনে হয় যে স্যার যেটা স্যার হচ্ছে মানে লজিক্যালি চিন্তা করতে পারে না, ডিভয়েড অফ ইমোশন, জাস্ট মানে ব্রেইন নাই বলতে গেলে, অথবা ব্রেইন আছে কিংবা মাইন্ড নাই। আমি বলতে চাচ্ছি স্যার যেটা যেটা সুস্থভাবে চিন্তা করতে পারে না সেটা হচ্ছে জম্বি, মানে যেটা হচ্ছে স্যার মাইন্ড নাই বলতে গেলে, জাস্ট হচ্ছে কোনো সেন্স নাই। না সেন্স আছে স্যার, আমি বুঝাতে পারছি না ব্যাপারটা। আচ্ছা স্যার 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 আই থিংক জম্বি হচ্ছে স্যার মাইন্ড আছে বাট ফিল নাই। আই থিংক বলছো কি? ফজলে রাব্বি স্যার। ফজলে রাব্বি, কিন্তু তোমার নামটা তো ঠিক করে নিবা না? রিনেম করে নিও। আচ্ছা তোমার কথাটা আগে শুনি তারপরে রিনেম করে নিও। হ্যাঁ, জম্বি হচ্ছে যে স্যার মাইন্ড আছে বাট ফিল নেই স্যার। মাইন্ড থাকলে ফিল থাকবে না কেন? স্যার দেখেন স্যার ওই যে আমরা যখন স্যার পড়ছিলাম স্যার থার্ড ইয়ারে স্যার জম্বি আর্গুমেন্ট গুলোতে স্যার এখানে জম্বিরা কি করে স্যার তারা স্যার। তাহলে একটা ক্লোনের সাথে জম্বির কি পার্থক্য?
স্যার ক্লোন স্যার- হচ্ছে স্যার একটা মানে আমাদের মতো হিউম্যান বিইংই হইতে জি, পারে, জি। যে আমার মতো অনুরূপ ভাবে আরেকটাকে আমি ক্রিয়েট করছি, এটা মানে সবকিছু হচ্ছে আমার মতো, এটার প্রত্যেকটা জিনিস আমার মতো হবে, এবং এটার মাইন্ডও আছে, বডি আছে, সবকিছু ঠিক আছে। বাট স্যার সরি ফর ইন্টারাপ্টিং স্যার। স্যার জম্বির মধ্যে স্যার কোয়ালিয়া থাকে না, কিন্তু ক্লোনের মধ্যে হ্যাঁ আমার হ্যাঁ মনে হ্যাঁ হয় হ্যাঁ কোয়ালিয়াটা হ্যাঁ, থাকে। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ। জি স্যার, আচ্ছা জি আচ্ছা, স্যার, এটা এটা let me pick up the question, talk of Mahfuz. জি স্যার। ক্লোনের মধ্যে কোয়ালিয়া থাকবে, সেই কোয়ালিয়াটা থাকতে পারে কার? স্যার। সেটা কি ইন্ট্রিনসিক কোয়ালিয়া নাকি ডিরাইভড কোয়ালিয়া? স্যার ইন্ট্রিনসিক কোয়ালিয়া স্যার হলে তো স্যার সেটা স্যার সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়ালকে বোঝাবে, যেহেতু ক্লোন হ্যাঁ, কন্টিনিউ করো, বলো। সেটা একটা জায়গা থেকে ডিরাইভ হয়েছে, সেটা সেটা ইন্ট্রিনসিক কোয়ালিয়া সেটা কোন হবে না। জায়গা থেকে? কিন্তু মানে স্যার ক্লোনটা যে জায়গা থেকে করা হয়েছে, ধরেন আমার ক্লোন করা হয়েছে, তাহলে আমার কিছু ভ্যালু সে পাবে আর কি, ডিরাইভড ভ্যালু কিছু পাবে। কিন্তু আবার যদি জম্বির ক্ষেত্রে আসি, তাহলে কিন্তু তার কোয়ালিটিটা থাকতেছে না। মানে আপনি বলছিলেন যে কনসিয়াসনেস এবং ইন্টেনশনালিটি ল্যাকিংসটা থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রাইট। তো ঠিক আছে, এই পয়েন্টটা বোঝা গেল। আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। মোটা দাগে মাহফুজের কথাটাই কারেক্ট। সেটা হচ্ছে যে ক্লোন যদি হয়, অবশ্যই ক্লোন কোনো না কোনো রিয়েল মানুষেরই হবে। ওকে, সেই ক্লোনটা কতটুকু স্কিলফুলি করা হয়েছে সেটার উপর নির্ভর করবে যে আমার ক্লোনটা আমাকে কতটুকু রিপ্রেজেন্ট করছে। ওকে, আর জম্বি কোনোটার মতো না। যেমন তুমি আমার মতো না, আমি তোমার মতো না, তেমনি জম্বি মানুষের মতো, কিন্তু বিশেষ কোনো মানুষের মতো না। ওকে, জম্বি কোনো মানুষের মতো না, বিশেষ কোনো মানুষের মতো। আর আমার ক্লোন, যেমন আমার ধরো আমার একটা মানে এক্সটেন্ডেড মানে যদি থাকে, বডি থাকে, তো আমার হাতে যেমন আমি এক্সপিরিয়েন্স পাই, তেমনি আমার হাতের যদি একটা এক্সটেনশন থাকে কানেক্টেড উইথ মি, সেটাও আমি পাবো। ওকে, আর জম্বি বাই ডেফিনিশন হচ্ছে গঠনগতভাবে হুবহু মানুষের মতো, কিন্তু যার মধ্যে কোনো সাবজেক্টিভিটি নাই। সাবজেক্টিভিটি না থাকার কারণে জম্বির কোনো মাইন্ড থাকবে না, কোয়ালিও থাকবে না। এবং যার কোয়ালিয়া নাই তার মাইন্ড নেই। ওকে, তো তাহলে যারা বস্তুবাদী, যারা মাইন্ডের কথা বলে, মানে বাই দি ওয়ে যে মাইন্ড মানে ইন্ট্রিনসিক্যালি আছে না নাই, সেটা হচ্ছে যে বস্তুবাদী দের সাথে অবস্তুবাদীদের পার্থক্য। কিন্তু মাইন্ড নাই এই কথাটা কিন্তু কেউ বলে না, বরং বস্তুবাদীরা বলে আমরা যেটাকে মাইন্ড বলি সেটা হচ্ছে যে আমাদের ব্রেইনের একটা এপিফেনোমেনন। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ের উপর তোমাদের প্রশ্ন, আমরা যে তিনটা রেসপন্স আলোচনা করলাম, ব্রেন সিমুলেটর রিপ্লাই, আদার্স মাইন্ড রিপ্লাই। জি স্যার এপিফেনোমেনালিজমটা স্যার গ্যাসের সাথে একটু মিলিয়ে দিতে বলেন স্যার, দ্বৈতবাদটা ডেসকার্ট ডুয়ালিজমের সাথে ভুলে গেছি স্যার। আচ্ছা, ডুয়ালিজম। আচ্ছা, ডুয়ালিজম নিয়ে তো এগুলো পুরনো কথা, আমি বলবো ফিলোসফি অফ মাইন্ডের কথা। আচ্ছা, তুমি যখন প্রশ্ন করেছো সেজন্য আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের ক্লাসের আলোচনাটা একটু ব্যাহত হবে, কিন্তু তোমারও এটা বোঝা দরকার। সেটা হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম সম্ভবত ফাইনাল পরীক্ষাতে, মানে যে ডুয়ালিজম কত প্রকার। স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা, একটু খেয়াল, আমি বলছি, জাস্ট খেয়াল করো, আমি একটা না বলবো, 2-1 মিনিট তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে ডেকার্ট যে ডুয়ালিজমের কথা বলছে, সেখানে মাইন্ড এবং বডি দুটাই রিয়েল, এবং একটার সাথে ইন্টারেক্ট করে, এবং এই ইন্টারেকশনের পদ্ধতিগুলো গড ফিক্স করে দিয়েছে। এটাকে বলে সাবস্টেন্স ডুয়ালিজম, অর্থাৎ দুইটা স্বতন্ত্র সাবস্টেন্স। মাইন্ডের বৈশিষ্ট্য হচ্ছে মাইন্ড চিন্তা করে, আর বডির বৈশিষ্ট্য হচ্ছে বডির একটা স্পেস বা এক্সটেনশন থাকে। আচ্ছা, আর যারা মনে করে যে বস্তুই সবকিছু, তারা এক ধরনের প্রপার্টি ডুয়ালিজমে বিশ্বাস করে, যে একই বস্তু, সে বস্তুর কিছু বস্তুগত বৈশিষ্ট্য আছে, বস্তুর কিছু অবস্তুগত বৈশিষ্ট্য আছে। তাহলে আমাদের ব্রেন যখন মাইন্ড জেনারেট করে, তখন আমরা কিছু মেন্টাল প্রপার্টিজ পাই, কিন্তু এই মেন্টাল প্রপার্টিজ গুলো আমাদের বায়োলজিক্যাল ব্রেন থেকে ডেভেলপ করে। সেজন্য এটাকে বলা হয় যে প্রপার্টি ডুয়ালিজম, এবং প্রপার্টি ডুয়ালিজমটা মূলত হচ্ছে মেটেরিয়ালিজম, এবং মেটেরিয়ালিজম হওয়ার কারণে মূলত এটা মনিজম। ওকে, আচ্ছা,
এর মাঝামাঝি কথা বলেছেন আমাদের প্রিয় ফিলোসফার বার্ট্রান্ড রাসেল। তিনি নিউট্রাল মনিজমের কথা বলেছেন, যে বাস্তবতা হচ্ছে একটা নিউট্রাল এন্টিটি। একটা মুদ্রাকে যখন আমরা এক পাশ থেকে দেখি তখন একরকম দেখি, আরেক পাশ থেকে আরেক রকম দেখি। তো তেমনি করে আমরা যখন বাস্তবতাকে আমাদের বস্তুগত অভিজ্ঞতা দিয়ে দেখি তখন বস্তুই হচ্ছে একমাত্র বাস্তবতা। কিন্তু আমরা যখন আমাদের অভিজ্ঞতাগুলোকে বস্তুগতভাবে না দেখে আমাদের ইন্ট্রোস্পেকশন মাধ্যমে দেখি, তখন আমরা দেখি যে অবস্তুটাই হচ্ছে একমাত্র বাস্তবতা। এটা হচ্ছে আমার এই সমস্ত মূল কথা। এবং তাহলে এই দুইটার সাথে ডেকার্টের ডুয়ালিজমের পার্থক্য হচ্ছে, ডেকার্টের ডুয়ালিজমে গড এই ক্রিয়া প্রতিক্রিয়াটা ঠিক করে দেয়, আর রাসেল গডের ব্যাপারে হা না কোনো কিছু বলেন নাই। ওকে, এখন এই আলোচনার ফিলোসফি অফ মাইন্ডের আলোচনা এবং যেটা আমাদের এই ইয়াকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনার মধ্যে এক্সটেন্ডেড হয়েছে, কারণ আমরা আলোচনা করার চেষ্টা করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আমাদের মতো হবে কিনা। আচার আচরণে ফাংশনালি বিশেষ কোনো কাজ করতে পারে আমাদের মতো বা আমাদের চেয়ে বেশি করে, তাহলে অবশ্যই তারা আমাদের মতো বা আমাদের চেয়েও বেশি। আর যদি বলি যে আমাদের মধ্যে বিশেষ একটা কিছু আছে যেটাকে আমরা ইন্টেনশনালিটি বলতে পারি, যেটাকে আমরা সাবজেক্টিভিটি বলি বা ক্রিয়েটিভিটি বলি, এই বিষয়গুলা মানে কখনো অর্জিত হবে না। মানে একটা অঙ্ক যত জটিল হোক না, সেটা একটা অঙ্ক, এটা কোনো চিন্তা না। অঙ্কটা যে সঠিক সেটা কি অঙ্কটা জানে? তার মধ্যে কি কোনো সাবজেক্টিভিটি আছে? এই ধরনের প্রশ্ন যখন আমরা করি তখন আমরা দেখতে পাই যে আসলে এখানে চিন্তার অনেকগুলো বিষয় রয়ে গেছে। যারা মনে করে যে আর্টিফিশিয়াল সিস্টেমগুলো এখন না হোক, ভবিষ্যতে আমরা বিশেষ করে সিনেমাগুলোতে যেটা দেখি, সায়েন্স ফিকশন মুভিগুলোতে, তো সেটাতে আমরা দেখি যে তারা আমরা যেমন চিন্তা করি, আমরা যেমন যা কিছু করি ঠিক আমাদেরই মতো। এখন মেশিন তো লার্ন করে, যে আমরা স্মার্ট আমাদের যে ডিভাইসে সেগুলোতে আমরা দেখছি আরো 50, 100, 1000, 2000, 1 লক্ষ 1 কোটি বছর পরে কি হবে, মানে অসীম ভবিষ্যতে কি হতে পারে। অসীম ভবিষ্যতে কারো কারো মতে এই যে সিঙ্গুলারিটি মানুষের যে লেভেল সেটা অতিক্রম হয়ে যাবে। কিন্তু কোনো ফিলোসফার যুক্তি দিচ্ছে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে তো কোনো এম্পেরিক্যাল এক্সপেরিমেন্ট করা যায় না। এম্পেরিক্যাল এক্সপেরিমেন্ট করা যায় বর্তমানে, ভবিষ্যৎ সম্বন্ধে আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, ইনফারেন্স বা আর্গুমেন্ট আমরা যেটা বলি, সেটার মাধ্যমে ফিলোসফাররা বুঝছে যে এটা কখনো হবে না। আমাদের এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, যেটা আমি অনেক সময় বলি, যে আমের আটির মধ্যে খেজুরের বিচি পাওয়া যাবে কিনা। তাকে আমি বলেছিলাম যে এম্পেরিক্যালি তুমি যদি দেখো তাহলে এইটা তুমি কনক্লুসিভ উত্তর কখনো দিতে পারবে না। আর তুমি যদি অন্টোলজিক্যালি দেখো, ফিলসফিক্যালি, তুমি এক তুড়িতেই বলে দিতে পারবা যে আমের আটির মধ্যে খেজুরের বিচি কখনোই পাওয়া যাবে না, কারণ আমের আটি কথাটা খেজুরটাকে এক্সক্লুড করে। তাহলে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে সাবজেক্টিভিটি আছে এবং এটার বেসিসে আমাদের মধ্যে অবজেক্টিভিটি আছে, আমরা নলেজ ফর্ম করি। তাহলে আমাদের গিভেন ইনস্ট্রাকশনে একসময় যদি সেলফ জেনারেট হয়ে অটোমোডও কাজ করে, স্টিল আমাদের তৈরি করা এই সিস্টেমগুলো কখনোই আমাদের মতো হতে পারবে না। এই আলোচনার মেটাফিজিক্যাল দিকটা হচ্ছে যে তুমি ফাংশনালিজমকে কারেক্ট মনে করো কিনা। তুমি যদি মনে করো যে ইউর ফাংশন ইজ ইউ, দেন স্ট্রং এআই ইজ কারেক্ট। আর তুমি যদি মনে করো ইউর ফাংশন ইজ নট ইউ, ইউ আর ইউর থটস, তাহলে কিন্তু স্ট্রং এআই ভুল এবং উইক এআই সঠিক। এই আলোচনাটা যখন আমরা শুরু করি, এই কোর্সের আলোচনা তোমাদের ক্লাসে, তখন আমরা এই যে 4টা ভিউ পয়েন্ট ঠিক করছিলাম যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে ডিফাইন করি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা আমাদের থিঙ্কিং এর সাথে রিলেট করি, হ্যাঁ, থিঙ্ক লাইক হিউম্যান, থিঙ্ক রেশনালি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা স্ট্রং সেন্সে কখনোই সম্ভব না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা অ্যাক্ট বা বিহেভিয়ার দিয়ে আইডেন্টিফাই করি আমরা কিভাবে ইন্টেলিজেন্ট, তাহলে আমাদের মতো হতে পারবে কিনা? অবশ্যই সেটা হতে পারবে। আচ্ছা, এই আলোচনা করার পরে আমরা পরবর্তী আলোচনাতে যাব। তোমাদের কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো। আমি বুঝতে পারছি না যে তোমরা আসলে বুঝতে পারছো। স্যার এগুলা অ্যাক্ট হিউম্যানি, থিঙ্ক হিউম্যানলি, এগুলো একটু
বলেন আর যদি এভাবে করে বলেন মানে এগুলো তো আমরা আগেই পড়াশোনা করে আসছি, এখন নতুন করে তো এ করা যাবে না। বরঞ্চ মানে কথা হচ্ছে যে মানে আমরা কি সঠিক দিকে যাচ্ছি ইমন? হ্যাঁ স্যার। আমরা কি সঠিক দিকে যাচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে ইনডিটারমিনেট কোয়েশ্চেন। যদি বলা হয় যে আমরা উত্তর দিকে যাওয়ার কথা, হ্যাঁ, জি স্যার। এবং দেখা গেল যে আমরা উই আর হেডিং টুয়ার্ডস নর্থ, আমরা উত্তর দিকেই যাচ্ছি, তাহলে আমরা সঠিক পথে যাচ্ছি। যদি দেখা যায় যে উই আর হেডিং টুয়ার্ডস সাউথ সাপোজ, তাহলে আমরা ভুল পথে যাচ্ছি। তাহলে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা এই প্রশ্নটা ঠিক করার জন্য তোমাকে ঠিক করতে হবে যে আসলে আমরা কোন দিকে যাওয়ার ছিলাম। তাহলে আমরা যখন ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করব, নলেজ নিয়ে আলোচনা করব, তাহলে নলেজের জন্য আমরা কোনটাকে স্ট্যান্ডার্ড ধরছি? আমরা কি মানে আমাদের থিঙ্কিংটাকে স্ট্যান্ডার্ড করতেছি নাকি আমাদের বিহেভিয়ারটাকে স্ট্যান্ডার্ড করতেছি? সেটার উপর নির্ভর করবে যে আমাদের উত্তরটা আসলে কি হচ্ছে। ওকে, জি স্যার। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো এখানে 4টা ভাগে ক্যাটাগরাইজ করা হয়েছে। আমি একটা বই যে ছাপিয়েছি ফিলোসফি প্রাথমিক ধারণা, সেখানে আমি ফিলোসফির কিছু সংজ্ঞা ক্যাটাগরাইজ করে দেখেছি যে একটা সংজ্ঞার মধ্যে মেটাফিজিক্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আরেক ধরনের সংজ্ঞার মধ্যে এপিস্টেমোলজিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আরেক ধরনের সংজ্ঞার মধ্যে এথিক্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো ধরনের সংজ্ঞার মধ্যে লজিককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো ধরনের সংজ্ঞার মধ্যে সায়েন্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওকে, ফিলোসফি যেরকম একটা মানে সব ফিলোসফাররা গ্রহণ করছে সেরকম কোনো সংজ্ঞা নাই, তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও তেমন একক কোনো সংজ্ঞা নাই। ওকে, এবং এইটা হচ্ছে ফিলোসফিক্যালি কনসার্ন যে আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো কোনটার উপরে, এটা আর কি। এটা ফিলোসফির বিষয়, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার সায়েন্সের বিষয় না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আলোচনাতে যাই। হ্যাঁ, তো আজকে আমার মেয়েদের মধ্যে কাউকে কোনো কিছু বলতে শুনছি না। হ্যাঁ, অন্তরা কি কানেক্ট হয়েছে? হ্যালো, অন্তরা কি কানেক্ট হয়েছে? আচ্ছা, পূরবীকে তো ক্লাসে দেখছি না, ও কোথায়? তোমরা কেউ কি পূরবীর কোনো খোঁজ খবর জানো? স্যার ওর ওইখানে যতটুকু জানি মানে নেটের সমস্যা। কোথায় ও থাকে? ও বাড়ি কোথায় জানি ব্রাহ্মণবাড়িয়া মনে হয়। আচ্ছা, নেটের সমস্যা, কিন্তু আমি তো ওকে ফেসবুকে পাই। হ্যাঁ কিন্তু ও আসতে পারে মাঝে মধ্যে, ওই যে ঘরের বাইরে যেতে হয় না ঘর থেকে। আচ্ছা, মানে যদি ক্লাস করতে হয় ঘরের বাইরে গিয়ে বসতে হয়, মানে অনেক দূরে গিয়ে। এটা তো আরো মজা, লোকজনের সামনে বসে ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস শুনবে, লোকেরা মনে করবে যে হ্যাঁ ফিলোসফি ডিপার্টমেন্টে এগুলোও পড়ানো হয়, তাহলে তার ক্রেডিট বাড়বে। আচ্ছা, তো শান্তনা কামাল, কি তুমি কি আমাদের এতক্ষণ আলোচনা শুনেছো? তার মানে হচ্ছে তারা লগ ইন করে চলে গেছে। এই ফজলে রাব্বি, তুমি তো এখনো নাম চেঞ্জ করো নাই। ফজলে রাব্বি, ও তাহলে ক্লাসে লগ ইন করে ঘরের সব কাজকর্ম সেরে নেয়া নাকি? স্যার স্যার এটা হয়তো আচ্ছা, স্যার বলছে কে? তাবাসসুম? স্যার আসি স্যার, আমি চেঞ্জ না, করতেছি। আমি স্যার বলছে আমার একটা মেয়ে মাঝখানে, বুঝছি। তাবাসসুম হয়তো। কে তাবাসসুম? তো তোমাদের সাথে যদি আমি কানেক্টেড না হই আলোচনার মধ্যে, তাহলে আলোচনাগুলো করে লাভ কি? তার চেয়ে বরং রেকর্ড করে আপলোড করে দিলে তো হলো। স্যার আমি সংসারের কাজ ফেলে বসে আছি মোবাইল নিয়ে। কি নাম তোমার? নাহিদা ইউসুফ। নাহিদা ইউসুফ, ডাক নাম কি? আমি নাবিহা। নাবিহা। তো তোমার সংসারের মেম্বার কারা?
মানে আম্মু, আপু, দেবর, তারপরে কি বলবো, হাজবেন্ড। এটা হাজবেন্ড। তো সংসারের কাজ যেমন একটা কাজ, ক্লাসে অ্যাটেন্ড করা সেটাও একটা কাজ না? হ্যাঁ, সেজন্য তো আম্মু পাঠিয়ে দিছে। আর সংসারের কাজের কোনো বিষয় আসলেই পড়াশোনার সাথে যখন কন্ট্রাডিক্টরি হবে তখন কিন্তু রেড ফ্ল্যাগ তুলে দেবো যে আমি এখন পড়াশোনা করতেছি, এখন নো ডিস্টার্ব। হ্যাঁ, না, আম্মু নিজেই পাঠাইছে, বলে আগে পড়ে আসো তারপর কাজ। জি জি জি। সো তাহলে নাহিদা, মেয়েদের মধ্যে তোমাকে রেসপন্স এর মধ্যে পাইলাম, তুমি আমাদের কথাগুলোকে খেয়াল করবা এবং তোমার সাথে আমার চুক্তি হলো তুমি যদি কোনো কিছু না বুঝো, এই যে ইমন যেভাবে জিজ্ঞেস করছে এভাবে কিন্তু জিজ্ঞেস করে ফেলবা। জি স্যার। ডোন্ট কিপ মানে সাইলেন্ট, বলবা। ওকে, এবার এই বছর যে নোবেল পুরস্কার পেয়েছে স্যার রজার পেনরোজ, তোমরা হয়তো নাম শুনেছ। হ্যাঁ, তো তিনি একজন ম্যাথমেটিশিয়ান, খুব নাম করা। দ্য এম্পায়ার্স নিউ মাইন্ড, এটা হচ্ছে ওনার একটা বই। শ্যাডোস অফ মাইন্ড এই নামে ওনার বই আছে। ওনারা আসলে ম্যাথমেটিক্স, কোয়ান্টাম ফিজিক্স, কসমোলজি এগুলো নিয়ে কাজ করে, অ্যাস্ট্রোফিজিক্স যেটাকে বলা হয়, এটা হচ্ছে ওনাদের ফিল্ড। তো অ্যাস্ট্রোফিজিক্স এর বিষয়গুলো কিন্তু অনেক বেশি ফিলসফিক্যাল, কারণ এখানের মধ্যে এম্পিরিক্যাল ডাটা দিয়ে অনেক কিছু মানে ঠিক করা যায় না। ওরা এম্পিরিক্যাল ডাটা কম থাকে, ওদের ইনফারেন্স গুলো বেশি থাকে, এই জন্য এটা ফিলসফির সাথে অনেক বেশি রিলেটেড হয়। এবং সামগ্রিকভাবে জগৎ এবং বাস্তবতা এগুলো নিয়ে যেহেতু তারা কথা বলে, সেগুলো কিন্তু অনেক বেশি মানে ফিলসফিক্যালি মানে এগুলো কানেক্টেড আছে। তো তিনি স্ট্রং এর বিপক্ষে, সার্লের মতো। কিন্তু সার্লের সাথে পেনরোজের পার্থক্যটা কি আমরা একটু আলোচনা করব। মাঝখান দিয়ে কিন্তু তোমরা একটু হাইলাইট দেখতে পাচ্ছ, গডেলস ইনকমপ্লিটনেস থিওরাম দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। গডেলের এই ইনকমপ্লিটনেস থিওরাম এর আগে আমরা ফিলোসফির ফাউন্ডেশন আলোচনা করতে গিয়ে পেয়েছি। হ্যাঁ, স্যার ম্যাথমেটিক্যাল। প্রথম দিকে তো স্যার এটা দিয়ে স্যার আমি একটা প্রেজেন্টেশনও দিয়েছিলাম স্যার। ওয়াও ওয়াও, শুরুর দিকে ফাইন ফাইন। এই তুমি প্রেজেন্টেশন যখন আপনি দিছো, নোট তুমি করেছিলেন? তাহলে আমাদেরকে এখানে তোমার যতটুকু মনে আছে 1 মিনিট 2 মিনিট একটু বলো তো দেখি। আমি এখানে স্ক্রিনটা খুলে দিচ্ছি, এই যে কার্ড বডি। হ্যাঁ, মাহফুজ বলো। স্যার স্যার কোনটা স্যার মানে মানে ইনকমপ্লিটনেস থিওরাম গডেলস এর মূল কথাটা কি? তোমার যতটুকু মনে ইনকমপ্লিটনেস আছে স্যার। থিওরেম স্যার। হুম, হ্যালো, হ্যাঁ বলো বলো। মানে মানে স্যার মেইন থিমটা হচ্ছে যে কি স্যার, কনসিস্টেন্সি এবং ইনকনসিস্টেন্সি। কোনো কিছুর কনসিস্টেন্সি ধরে রাখার জন্য যে সামহাট বা কিছুটা যে আপনার হচ্ছে ইনকনসিস্টেন্সি হইতে হবে, সেটাই স্যার এখানে বোঝানো হয়েছে। মানে আমি যদি বলি 2 + 2 = 4, এটা যে একটা কনস্ট্যান্ট মান মান এই কনস্ট্যান্ট মানটার পিছনে যে সামথিং একটা যে ইনকনসিস্টেন্সি থাকবে, সেটাই কিন্তু স্যার একটা মেইন থিম আর কি, যে মানে গডেলসের ইনকমপ্লিটনেস থিওরেমে আর কি। যে আমি যখন মানে এই যে ফ্রেগে এবং রাসেল যে স্যার আপনার হচ্ছিল যে একটা মানে কি বলবো, যে নতুন যে লজিকের ধারা সূচনা করেছিল, সেক্ষেত্রে স্যার আমরা যে ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করি একটা ফাউন্ডেশনের ভিত্তিতে, একটা অ্যালগরিদমের ভিত্তিতে, এই অ্যালগরিদম যে অ্যালগরিদমের মধ্যে স্যার বিভিন্ন ইনকনসিস্টেন্সি থাকে, যার ফলে দেখা যায় যে আমরা ইনকনসিস্টেন্সির উপর ভিত্তি করে কতগুলো মানে কনসিস্টেন্সির মান বা কনসিস্টেন্ট মান আমরা দিচ্ছি আর কি। এটাই হচ্ছে স্যার মূলত আমার যতটুকু মনে আছে গডেলসের থিওরেম। আচ্ছা, 3টা থিওরেম ছিল। আমি ক্লাসে বলার সময় সাধারণত একটা সার্কেল এঁকে দেখাই যে সামওয়ান ইজ কনফাইন্ড উইদিন এ সার্কেল। মনে করো আমি একটা বৃত্তের মধ্যে আবদ্ধ। হ্যাঁ, ওই যে আমরা বলি না কুয়ার ব্যাংক, একটা ব্যাংক যদি একটা কুয়ার মধ্যে থাকে, কূপের মধ্যে থাকে, ও ওটাকেই সাগর মনে করবে। এখন কেউ যদি অ্যানভাইটেড থাকে, বিএবি সিচুয়েশনে থাকে, সে সেটাকে রিয়েল মনে করবে। ওকে, তাহলে আমরা যখন একটা সিস্টেমের অধীনে চলি, যে সিস্টেমের অধীনে আমরা চলছি, যে ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা প্রমাণ করছি, সেটা ইটসেলফ ঠিক আছে কিনা সেটাকে দিয়ে প্রমাণ করা যায় না। কারণ আমরা যখন প্রমাণের কথা বলি, যাচাইয়ের কথা বলি, তখন আমরা দেখি যে এটা ডাইকোটিক। একটা হলো জি স্যার। স্কেল, আর হলো যে জিনিসটাকে আমি মাপি। জি স্যার, জি জি যখন আমরা জাস্টিফিকেশন করি, তখন একটা হলো জাস্টিফায়ার, যেটা দিয়ে আমরা জাস্টিফাই করি, একটা হলো জাস্টিফাইড, যেটাকে আমরা জাস্টিফাই করা হয়। আমরা যখন ডেফিনিশন দিই, তখন একটা হলো ডেফিনেন্ডাম, যেটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, আর হলো ডেফিনিয়েন্স, যেটাতে আমি বলতেছি। তাহলে আমরা যে ঠিক,
আমাদের আমাদের যে আচ্ছা হ্যালো, তাহলে আমরা যে ঠিক এটা আমরা নিজেরাই অ্যাসিউম করি। ওই যে কনসিস্টেন্সির কথা বললো, তাহলে আমরা কনসিস্টেন্সি মানে হলো যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া। তাহলে আমাদের এই যে আমরা যে যা কিছু দিয়ে প্রমাণ করি, কোন একটা অ্যালগরিদম প্রমাণ করি, সেইটা যে ঠিক সেইটা আমি কিভাবে প্রমাণ করব। এভাবে কিছু লিমিটেশনের কথা, ম্যাথমেটিক্সের কিছু লিমিটেশনের কথা কার্ট গডেল বলেছে। সেই যে ইনকমপ্লিটনেস থিওরাম, যে মানে আমরা যতই একটা কিছু কমপ্লিট করি না কেন, আমরা যেহেতু সামগ্রিকভাবে জানি না, তাহলে সামগ্রিকভাবে এটা মিলছে কিনা, কনসিস্টেন্ট হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, এই জিনিসটা আমরা বলতে পারি না। ওকে, তাহলে আমরা কোনো কিছুতে স্যার এটা কি স্যার আপনি মাপকাঠি বলে একটা কথা বলতেন, মানে হ্যাঁ এটা এক্স্যাক্টলি ওই আমার এই কথাটা খুবই একটা মানে স্যারের কনস্ট্যান্ট গ্যাপ থিওরির কথা বলছো তুমি, নিক্সন? না, কনস্ট্যান্ট গ্যাপ থিওরি না 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 ওইটা না, ওইটা না মাপকাঠির মাপ কি, মনে করেন স্কেল দিয়ে মাপলাম, স্কেলটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে এটা স্যার মাপকাঠি স্যার, সেটাই মানে স্কেলটার মাপ, হ্যাঁ স্কেল ঠিক আছে, এটা ইয়া কি স্যার, মানে অ্যাক্সিওমের মানে অ্যাক্সিওম কি? এখানে যদি তুমি যদি বলো যে মানে এটা একটা ওই যে আমরা ওই যে বার্টন রাসেলের একটা বিখ্যাত প্যারাডক্স আছে না, বারবারস প্যারাডক্স, যে একটা শহরে বারবার আছে, সে যারা নিজেদের চুল কামায় না তাদের সবার চুল কামায় দেয়, চুল কেটে দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বারবারের চুলটা কে কাটে? হ্যাঁ, এটা তো এখন কথা হচ্ছে যে আমি যখন বলি যে যাচাই মানে হচ্ছে ডাইকোটিক, ওই যে জাস্টিফাইড রিলেশন। ওকে, আর যদি বলি যে না কিছু কিছু জিনিস হচ্ছে যে এর বাইরে, তাহলে এইভাবে আমরা ফান্ডামেন্টাল বেসিক ধরে আমরা আগাই। যেমন সায়েন্স বলে যে ল অফ গ্র্যাভিটেশন ইজ বেসিক। ল অফ গ্র্যাভিটেশন কেন, এই প্রশ্নটা কিন্তু করলে তুমি ফিজিক্স থেকে ছিটকে পড়ে যাবে মেটাফিজিক্সের মধ্যে। ওকে, তেমনি করে ম্যাথমেটিক্স ইজ দ্য বেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, সেখানের মধ্যে এই যে ইনকমপ্লিটনেস আছে ইনহারেন্ট, এটা কার্ট গডেল দেখাইছে। সেটা নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনাতে যাচ্ছি না, আমরা এটা নিয়ে কিছু আলোচনা আগে করেছি। এখন আমরা এই আলোচনা শেষ করার পরে সামনের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্রং সেন্সে হবে কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনার মধ্যে, সেটা নিয়ে আমরা আর একটু আলোচনা করব। এখন আমরা জাস্ট এটুকু করছি যে রজার পেনরোজ ওনার যে উনি যে স্ট্রং এর বিপক্ষে, এটার ভিত্তিটা হচ্ছে গডেলের ইনকমপ্লিটনেস থিওরাম। ওকে, কিন্তু সার্লের মতো তিনি মনে করেন যে এই যে আমরা যে এখানের মধ্যে আলোচনার শুরুর দিকে যে টিউরিং টেস্টের কথা বলেছি, তোমাদের মনে থাকবে টিউরিং টেস্ট। তাহলে একটা কম্পিউটার যদি টিউরিং টেস্ট পার হইতেও পারে, টোটাল টিউরিং টেস্ট পার হইতেও পারে, তারপরেও সার্লের মধ্যে সেটা স্ট্রং সেন্স ইন্টেলিজেন্ট হবে না, যেহেতু তার মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নাই। আর পেনরোজ বলতেছে যে না, আসলে তো কোনো কম্পিউটার ভবিষ্যতেও বা কোনো এরকম আর্টিফিশিয়াল সিস্টেম কখনোই টিউরিং টেস্ট পার হইতে পারবে না, কারণ টিউরিং টেস্ট পার হওয়ার জন্য তার যে পরিমাণের কম্পিউটিং ক্যাপাসিটি লাগবে সেইটা কোনো আর্টিফিশিয়াল সিস্টেম কখনো অ্যাটেইন করতে পারবে না। আর রজার পেনরোজ তিনিও সার্লের মতো নট এ ডুয়ালিস্ট, এবং তিনি বিশ্বাস করেন যে আমাদের ব্রেন আসলে আমাদের যে বায়োলজিক্যাল গেট আপ সে অনুসারে কাজ করে। হ্যাঁ, কিন্তু ওইখানে একটা ক্যাচ আছে। যেহেতু তিনি এবছর তিনি নোবেল পুরস্কার পেল, আসলে তিনি খুবই নামকরা একজন ব্যক্তি এবং অনেক ভালো লেখক, এবং সবচেয়ে বড় কথা হলো যে ইউটিউবে ওনার ছোট ছোট লেকচার পাওয়া যায়। আমার ট্যাবে, আমার স্মার্টফোনে, পিসিতে, সব জায়গায় পেনরোজের অনেক ছোট ছোট বক্তব্য রেকর্ড করা আছে, এবং আমি পেনরোজকে রিফিউট করি। পেনরোজের যে বিগ ব্যাং এর আগে কি ছিল, বিগ ব্যাং এর আগে বিগ ব্যাং ছিল, হ্যাঁ, সিক্লিক্যাল একটা ওয়ার্ল্ডের কথা বলে, এগুলো খুবই ইন্টারেস্টিং, দো আই ডিসএগ্রি। এবং আমরা জানি যে আমরা যারা ফিলোসফি চর্চা করি, যে আমি যখন কোনো বিষয়ে ইন্টারেস্ট নিব, নেসেসারিলি আমি সেটা সাপোর্ট করবো কোনো কথা নাই, বাট আই হ্যাভ টু নো হোয়াট হি ইন্টেন্ডস টু সে। এখানে মধ্যে পেনরোজ বলতে চাচ্ছে, পেনরোজ ডুয়ালিস্ট না, কেন, তিনি মাইন্ডের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডে বিশ্বাস করে না, যেভাবে করে সার্লো বিশ্বাস করে না। কিন্তু সার্লে মনে করে যে আমাদের মাইন্ডটা বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট এবং এটা জেনারেট করেছে আমাদের ফিজিক্যাল ব্রেইন থেকে। ওকে, সেই হিসেবে আমি বলছি এপিফেনোমেনালিস্ট।
এবং পেনরোজও সেই হিসেবে এপিফেনোমেনালিস্ট, এবং এপিফেনোমেনালিজমটা কিন্তু এক অর্থে হচ্ছে মনিজম, কারণ আসল জিনিসটা হচ্ছে বস্তু বা আমাদের ব্রেন যদি আমরা বলি। মজার ব্যাপার ফিজিক্যাল স্যার বডিটাই হচ্ছে এপিফেনোমেনালিজমের মেইন স্যার। হ্যাঁ, ওই যে বাই প্রোডাক্ট, তাহলে মাইন্ড ইজ দ্য বাই প্রোডাক্ট। যদি এখানে কোয়েশ্চেন আছে, যদি এটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের কোয়েশ্চেন আছে যে বডি কিভাবে নন বডিকে জেনারেট করে। এটা একটা ভেরি মানে ইউনো ইনকনভিনিয়েন্ট কোয়েশ্চেন ফর দ্য এপিফেনোমেনালিস্ট। ওকে, আর এখানে আমাদের মজার ব্যাপার হচ্ছে যে পেনরোজ কিন্তু আমাদের কার্টেসিয়ান ডুয়ালিজম হিসেবে তিনি কিন্তু ডুয়ালিস্ট না, তিনি মনিস্ট, তিনি বস্তুবাদী। কিন্তু তিনি মনে করেন যে ম্যাথমেটিক্যাল এন্টিটি গুলো ফিজিক্যাল না। তোমাদের প্ল্যাটোর কথা মনে থাকবে, প্ল্যাটো বলছে স্যার থিওরি অফ ফর্মস এর কথা স্যার। রাইট, প্ল্যাটো যে আইডিয়ালের কথা বলছে, আইডিয়ালিস্ট। তো এই প্ল্যাটোনিস্ট আইডিয়ালিস্ট এই রজার পেনরোজ তিনি এটা মনে করেন। তিনি বলছেন যে since current theory in physics is either computable or non-deterministic random, he believes that a new physics needs to be developed. একটা নতুন ফিজিক্স হয়তো গড়ে উঠবে যেটা কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল রিলেটিভিটিকে একসাথে করবে, এবং যেটা হবে ডিটারমিনিস্টিক কিন্তু নন কম্পিউটেবল। তাহলে এখনকার ফিজিক্স হচ্ছে নন ডিটারমিনিস্টিক বাট কম্পিউটেবল। আর তিনি বলছেন যে কোয়ান্টাম মেকানিক্সের সাথে যখন জেনারেল রিলেটিভিটি একসাথে করা যাবে, কারণ কোয়ান্টাম মেকানিক্স যেটা বলে জেনারেল রিলেটিভিটি তার উল্টাটা বলে। তো এইগুলো নিয়ে আমি ডিটেলস এখানে আলোচনা যাচ্ছি না, তোমাদের কারো ইন্টারেস্ট থাকলে পার্সোনালি আমি আলোচনা করতে পারি। আচ্ছা স্যার। তো সেটা হচ্ছে এই দুটা মানে কোয়ান্টাম মেকানিক্সের পুরো ফিল্ডটাই কিন্তু আমাদেরকে একটা সায়েন্টিফিক একটা প্যারাডাইম শিফটিং এর মধ্যে নিয়ে গেছে। যেভাবে করে নিউটনের থেকে প্যারাডাইম শিফট হয়েছে আইনস্টাইনে, তেমনি আইনস্টাইন থেকে কিন্তু এখন একটা প্যারাডাইম শিফটে যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের। ওনার জীবদ্দশাতে সেগুলো ডেভেলপ করেছে, এখন সেগুলো আরো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। তিনি বলছেন যে এটা যখন একসাথে হবে তখন তার ফিজিক্স হবে ডিটারমিনিস্টিক, কিন্তু এটা নন কম্পিউটেবল। এখন ডিটারমিনিস্টিক হলে নন কম্পিউটেবল হয় কিভাবে, এটা আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন বলে মনে হয়। সেটা আমরা ডিটেলস আলোচনাতে আর যাচ্ছি না। আজকের ক্লাসে আমি আর এই পরবর্তী টপিকটা আলোচনা করছি না। পরবর্তীতে আগামী সপ্তাহে আগামী রোববার হোপফুলি আমরা ক্লাস করব গর্ডলসের থিওরাম এবং এ ব্যাপারে রজার পেনরোজের বক্তব্য, সেটার সাথে মিলিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন তিনি স্ট্রং সেন্সে সঠিক মনে করেন না সেটা আমরা আলোচনা করব, এবং এর সাথে আমরা সার্লের বক্তব্যটাকে মিলিয়ে এটা শেষ করব। আর এরপরও আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ট্রং সেন্স উইক সেন্সের আলোচনাটা চলবে, কারণ এই কোর্সের এটা হচ্ছে মূল আলোচনার বিষয়। এটা যদি কেউ ভালো করে বোঝে সে সবকিছু বুঝছে, আর এটা যদি কারো কাছে ক্লিয়ার না থাকে তাহলে তার এই কোর্স করাটা আর কোনো লাভের কাজ কিছু হয়নি। তো আমি আর কিছুক্ষণ যে সময় আছে 5-7 মিনিট, এর মধ্যে তোমাদের প্রশ্ন শুনতে চাই আমরা যে আলোচনাগুলো করলাম সেটার উপর। আর এই যে সংসার বাদ দিয়ে যে কাজ করছো আমাদের নাহিদা ইউসুফ, সংসারে চলে গেছো? না স্যার আছি। তোমার ডাক নামটা বলছিলে কি জানি বললে? নাবিহা। হ্যাঁ নাবিহা, রাইট। তো নাবিহা, তুমি আমাদের আলোচনা থেকে কি বুঝলা? জাস্ট স্পিক ইউর মাইন্ড, হোয়াটএভার। স্যার বলতে পারতেছি না। বলতে পারতেছো না, এটা যখন বলতে পারছো চাইলে আরো কিছু বলতে পারবো। হ্যাঁ, আমি চাচ্ছি তোমাদের বলার একটা অভ্যাস তৈরি হোক। আগামী ক্লাসে বলবো স্যার অবশ্যই। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমাদের এই যে ইমন দাশগুপ্তের মতো খাতা কলম নিয়ে ক্লাস করার মতো সিরিয়াসলি বসবো এবং পয়েন্টগুলো টুকে নিব ইনশাআল্লাহ। আসলে আমরা মানে যদি লিখে নেন, আমি নিজেও তো এত বছর বয়স হয়েছে, এতদিন চর্চা করছি। স্যার আমি হ্যাঁ বলো। স্যার আমি যতবারই আপনার সাথে কথা বলতে যাই আমার নেট কানেকশন ততবারই অফ হয়ে যায়। আমি এখানে মানে 6 বার করে আমি লগ ইন করতে হচ্ছে স্যার, মানে বারবার শুধু এটা থেকে বের হয়ে যাচ্ছে স্যার, আমি কি করব বুঝতেছি না। আমি যতবারই আপনার আলোচনার সাথে প্রশ্ন করতে যাচ্ছি ততবারই স্যার অফ হয়ে যাচ্ছে স্যার। আমি জাস্ট বিরক্ত। তাবাসসুম বোধহয় না? জি স্যার।
তাবাসসুম আমাদের যে ফিলোসোফার তাবাসসুম, তাই তো? জি স্যার। আচ্ছা, তোমাকে আমি ফিলোসোফার বলি কেন, এটা কি সবাই জানে? স্যার ওই সেকেন্ড ইয়ারের কাহিনীটা নিয়েই তো। হ্যাঁ, সেই কাহিনীটা তো আমি সবসময় মনে রাখি, এবং তুমি যখন আরো অনেক কি বয়োজ্যেষ্ঠ হয়ে পড়বা তখন আমার মনে পড়বে যে সেই তাবাসসুম আমাকে জিজ্ঞেস করছে, আমাকে না, তুমি তোমার এক অঙ্কের টিচারকে জিজ্ঞেস করছিলা ক্লাস 6-7 থাকতে, তাই না? যে জি স্যার। অঙ্কের ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক মিলাই, ফর্মুলাটা যে ঠিক আছে সেটা আমরা কোথায় পাই না? আমি তোমাকে কি আনসার দিয়েছিলাম সেই ওখানে বাইকে ওঠার সময়ে ওই সঙ্গীত বিভাগের সামনে, যে আমরা যে অঙ্কটা, যে আমরা এক পৃষ্ঠা পিবি একটা অঙ্ক, এই এক পৃষ্ঠার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফর্মুলা। তাহলে এখানের মধ্যে একটা ফিলোসফিক্যালি কনসার্ন আসে তোমার। তুমি দেখো 4th ইয়ার উঠে গেছে, কদিন পরে তুমি ওই যে সংসার করা শুরু করবে আমাদের নাবিহার মতো, হ্যাঁ, তোমার সাথে আমার জমলই না, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে এটা একটা, তাহলে আমি কি দিয়ে কি যাচাই করি? তাহলে আমি আমাকে দিয়ে যাচাই করি, মানে আমার আইডেন্টিটি কার্ড দিয়ে আমি নিজেকে নিজে যাচাই করি। তাহলে এরকম একটা ব্যাপার হয়ে টটোলোকাস হয়ে গেল না ব্যাপারটা, আমাদের যে অঙ্ক করার ব্যাপারগুলো। তো সেগুলো আমাদের যে কান্ট যে আলোচনা করেছে অ্যাপ্রায়োরা অ্যাপোস্টেরিওরাই, আমি একটা আলোচনা করেছি, সেখানে আমি দেখাইছি যে কান্টের কথাগুলো আসলে পুরোপুরি ঠিক না। আমরা ওই যে অ্যানালিটিক প্রপোজিশন আলোচনা করতে গিয়া থিওরি অফ নলেজের মধ্যে বোধহয় আলোচনা করেছিলাম, রেড ইজ এ কালার, এটা এই কান্টের দৃষ্টিতে এটা হচ্ছে সিনথেটিক প্রপোজিশন। খুব বিদ্যুটের ব্যাপার না? মনে আছে তোমাদের, নাকি এক ক্লাস পার হয়ে আসলে মানে সেগুলো সব মাথা থেকে চলে যায়? স্যার কিছু কিছু আছে, কিছু কিছু হ্যাঁ, চলে গেছে ওইরকম আর কি। প্রেডিকেট, অ্যানালাইজিং দ্য সাবজেক্ট আউট অফ দ্য প্রেডিকেট। হ্যাঁ, সেটা আর কি। তো যাই হোক, তোমরা যারা লেখাপড়া ভালো জানো, তোমাদের ব্যাপারে আমার খুব দুঃখ। কারণ হচ্ছে যে এই যে এবার 4th ইয়ারের রেজাল্ট হলো, তা তো একটা মেয়ে আমাকে বললো যে স্যার আপনার পেপারগুলো আমি এত ভালো জানি, বুঝি, লেখি, আপনিও জানেন, কিন্তু আমি তো খারাপ করছি। তো এটা তোমাদের এখানে তোমরা তো 4th ইয়ার ফাইনাল ইয়ারে এরকম ঘটেছে, সজীবের ক্ষেত্রে ঘটেছে। তো যাই হোক, তারপরেও আমাদেরকে তো কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, তাই না? এবং ইন কোর্স অফ টাইম এটা ম্যাটার করবে। তোমাদের রেজাল্ট, জিপিএ, এটা কোনো বড় ফ্যাক্টর না, হ্যাঁ। কর্মজীবনে ভালো করাটাই বড় ফ্যাক্টর। তাবাসসুম, তুমি যদি কানেক্টেড থাকো তাহলে পুট ইউর অপিনিয়ন এন্ড হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। স্যার আমি নেক্সট ক্লাসে বলবো, অসুবিধা নাই স্যার, আমি গুছাই নিব, তখন একবারে বলবো আর কি। স্যার আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাইছিলাম, ওইটা আমি আবার ভুলে গেছি এখন। কারণ তুমি প্রশ্নটা লিখে রাখো না। আচ্ছা স্যার, লিখে রাখবো। হ্যাঁ, তোমরা যারা প্রত্যেকে ক্লাস করার সময় তোমরা খাতা কলম নিয়ে বসবা, কারণ আলোচনাগুলো এত পয়েন্ট আসে। আমাদের আলোচনা, বিশেষ করে আমার আলোচনা তো অনেক বেশি লোডেড। তো এখানে ওই মনে রাখাটা খুব ডিফিকাল্ট, আমার নিজেরও মনে থাকে না। তো তোমরা খাতা কলম নিয়ে বসবা, আগামী রোববারে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী আলোচনাগুলো করবো আর কি। তো আমরা এখানে শেষ করতে পারি না? স্যার হ্যাঁ, জিসা বলো। জি স্যার, স্যার আমি একটু ব্রেকে ছিলাম তাই আমি রেসপন্ড করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এনিওয়ে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করো, আর কথা হবে আর কি। হ্যাঁ, জি জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফুজ। স্যার আমাকে স্যার মিউট করে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, তোমাকে মিট করে আমি আমাদের মাসুদুল আলমকে এখানে বসিয়ে রাখছি। আমি খুব হেল্পলেস ফিল করি মাঝে মাঝে আটকে গেলে। আচ্ছা স্যার, তোমার একটা ডিউটি ছিল, সেটা তুমি পালন করবা আজকেও। আচ্ছা স্যার। আর কোনো কিছু বলার না থাকলে আমরা ক্লাস শেষ করতে পারি। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার, প্লিজ। মানে আমি জাস্ট আমার নিজের মানে সান্ত্বনার জন্য আর কি কোশ্চেনটা করতে যাচ্ছি। জি। ব্রেন সিমুলেটর রিপ্লেতে মানে সার্লে যে বলছে যে মানে আমাদের ব্রেনটা যে সিমুলেশনে থাকে, তো মানে যে কজাল যে প্রপার্টিজ গুলো সেগুলো আর থাকে না, যার ফলে কি যে ইন্টেনশনালিটি এবং আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ থেকে যায়। কিন্তু স্যার যদি আমরা বিষয়টাকে ভালো করে দেখি যে সার্লি যে মানে কথাটা বলতেছে যে কজাল প্রপার্টিজ, মানে আমার আপনি যেটা হাতের উদাহরণ দিলেন যে একটা ইলেকট্রোম্যাগনেটিক হাত আমি লাগাইছি, কিন্তু আমার এটা ছিল ইয়া অনুযায়ী কাজ করতেছে, আমার থিঙ্কিং অনুযায়ী কাজ করতেছে। কিন্তু এখানে তো স্যার কজাল প্রপার্টিজ বা আমার ব্রেন যে একটা যে মানে কি বলবো সংকেত পাঠাচ্ছে এবং সেই অনুযায়ী সেটা কাজ করতেছে, সেখানে স্যার ওই যে এর আগে কোশ্চেনটা আর কি স্যার, যে কজাল ল্যাকিংসটা থাকতেছে কোথায়? আলটিমেটলি স্যার একটা কজাল। I've got the point. তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, আমি আনসার দিব।
হ্যাঁ ওকে আমি খুব সংক্ষেপে আনসার দিচ্ছি যেহেতু আমাদের ক্লাসের সময় সেটা হচ্ছে যে তোমার অডিও অফ করে দাও। স্যার আমি দিয়েছি আমার অডিও অফ করে। আচ্ছা, সেটা হচ্ছে সার্লের বিপক্ষে যুক্তিটা হচ্ছে এখানে সার্লের যে আপত্তি, মানে মূল কথা হচ্ছে যে আমাদের আমাদের ব্রেনের মতো যদি একটা ব্রেন তৈরি করা হয় আর্টিফিশিয়াল, সেইটা তাহলে তো প্রপারলি যদি ফাংশন করে তাহলে তো সেটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা। এটা সার্লের বিপক্ষে যারা ব্রেন সিমুলেটেড রেসপন্সের কথা বলছে তাদের কথা। সার্লে আপত্তি করেছে যে না, সেটা যেহেতু বায়োলজিক্যাল না এবং সেগুলার যে কজাল প্রসেসটা আমাদের বায়োলজিক্যাল ব্রেনে যেরকম কজাল প্রসেসটা আমাদেরকে ইন্টেনশনালিটি জেনারেট করে সেরকম না, যার কারণে সে রেসপন্সটা যদিও সঠিক হয় কিন্তু সেটার ভিতরে ইনার যে ইন্টারনালাইজেশন বা তার যে ইন্টেনশনালিটি সেটা ঠিক আমাদের মতো হবে না। আমাদের মতো যদি না হয় তাহলে সেটা আর স্ট্রং সেন্সে হলো। ওকে, আচ্ছা, তো এখানে সার্লের বিপক্ষে যুক্তিটা হচ্ছে, মানে এই যুক্তির মানে সার্লের ইয়াটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি মনে করো একজন কথার কথা 5 পেয়েছে বাই এডিং 3 and 2, আরেকজন 5 পেয়েছে বাই এডিং 4 and 1। হ্যাঁ, তাহলে 4 যোগ 1 সমান সমান 5, 3 যোগ 2 সমান সমান 5, এই দুইটা 5-এর মধ্যে কি পার্থক্য আছে? আমি যদি এক্স্যাক্টলি সেম রেসপন্সটা করতে পারি যেটা তুমি করতে পারছো, তাহলে কেন তোমাকে মূল্যায়ন করা হবে এবং আমাকে অবমূল্যায়ন করা হবে? হ্যাঁ, একটা পথে আমি একভাবে গিয়েছি, কেউ ওই পথে না গিয়ে সে একই গন্তব্যে গেল, তাহলে তার কি যাওয়াটা কি হলো না? কেন হবে না? এটা হচ্ছে সার্লের বিপক্ষে যুক্তি, বিপক্ষে সমালোচনা, মানে সার্লের সমালোচনা। সার্লের পক্ষের ডিফেন্সটা হচ্ছে এটাই যে আমাদের এখানে আলোচনাটা হচ্ছে আমাদের মতো কিনা। তাহলে কারো গন্তব্যটা আমাদের মতো হলেই কিন্তু হবে না, তার পদ্ধতিটা আমাদের মতো করে হইতে হবে। পদ্ধতি যদি আমাদের মতো করে না হয় তাহলে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ইন্টেনশনালিটি আছে সেটা সেখানে ডেভয়েড থাকবে, সেখানে সেটা থাকবে না। এবং ডেভয়েড অফ ইন্টেনশনালিটি মিয়ার ফাংশনালিটি দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না যে ইট ইজ ইন্টেলিজেন্ট ইজ এ স্ট্রং সেন্স জাস্ট লাইক আমাদের মতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সি ইউ নেক্সট উইক। ওকে স্যার, আসসালাম।